একটা গ্রামে রাজু নামের একটা 22 বছরের যুবক থাকত। রাজু ঘুমিয়ে উঠেছিল। তক্ষুনি তার বাবা মোহন তার কাছে এসে তাকে রাগের চোটে দেখতে শুরু করে। কি হলো বাবা, সকাল সকাল এরকম রেগে রেগে কথা বলছো কেন? রাজু, তোর জন্য আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আরে আমি এখন আবার কি করলাম? কতবার আমি তোকে বলেছি যে কাজে আমাকে একটু সাহায্য করতে বলেছি তো, কিন্তু সব সময় তুই টোটো করে ঘুরে বেড়াবি আর কোনো কাজ করতে পারিস না। আরে তুমি কি কথা বলছো বাবা? তুমি তো ভালো করেই জানো যে আমার স্বপ্ন কত বড় বড়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেই জানি আমি তুই আর তোর এই আজে বাজে স্বপ্ন যেটা কখনো পূরণ হবে না। সে তোমার যা বলার তুমি এখন বলে দাও বাবা, কিন্তু দেখো যেই দিন আমার দুবাইয়ে চাকরিটা লেগে যাবে না, সেই দিন আমাকে নিয়ে তোমার গর্ব হবে। তুমি 1 নম্বরের বোকা একটা ছেলে রাজু, বুঝলি? আরে নিজের দেশে এত পয়সার কি কমতি আছে যে তুই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিস? হ্যাঁ, সে তুমি যাই বলো না বাবা, কিন্তু আমি তোমার এই ফুচকার দোকানে বসবো না, ঠিক আছে? এইটুকু বলে রাজু নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তক্ষুনি সে প্রীতিকে দেখতে পায়। সে ডাকে। প্রীতি রাজুর প্রেমিকা ছিল। রাজু, আরে রাজু, কোথায় যাচ্ছ তুমি? আমি তোমার কাছেই আসছিলাম। প্রীতি, আমি এখন কথা বলার মুডে একদম নেই, বুঝলে? আরে সকাল সকাল তোমার কি হয়েছে বলো? কি হয়েছে? আরে যখন দেখো বাবা সব সময় আমার বকতে থাকে। উনি তোমার কাছে ভুল ধরেই বলছেন রাজু। উনি তো চাইছেন যে ওনার কাজে তুমি সাহায্য করো, তাই না? আরে ফুচকা বিক্রি করতে চাই না আমি। এখন তুইও সকাল সকাল জ্ঞান দিস না তো আমাকে। সেসব কথা ছাড়ো রাজু, তোমার জন্য একটা সুখবর এনেছি। খুশির খবর মানে? তুমি তো জানোই আমার বাবার কন্ট্যাক্ট দুবাই পর্যন্ত আছে। কাল আমার বাবার বন্ধু, যিনি দুবাইয়ে অনেক বড় শেখ, ওনার কাছে অনেক টাকা আছে, এখানে আসছেন। প্রীতির কথা শুনে রাজুর চেহারা থেকে রাগ উধাও হয়ে যায়, আর তার চেহারায় একটা হাসি দেখতে পাওয়া যায়। সত্যি প্রীতি? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি তোমাকে কাল ওনার সাথে দেখা করাবো। পরের দিন দুপুর বেলা প্রীতি হাসি খুশি দৌড়তে দৌড়তে রাজুর বাড়িতে আসে। আরে প্রীতি, কি হলো? তোমাকে দেখে যে এত খুশি মনে হচ্ছে, কি ব্যাপার? বুদ্ধু, তোমার জন্য খুশি। বাবার বন্ধু শেখ আমাদের বাড়িতেই আছেন, তুমি তাড়াতাড়ি চলো। কিন্তু প্রীতি, ওনার সামনে খালি হাতে কি করে যাব? ওনার জন্য কোনো উপহার নিয়ে যাওয়াটা দরকার, তাই না? যাতে সেই উপহার দেখে ও খুশি হতে পারে। এই কথাটা তো তুমি একদম ঠিক বলেছ। তক্ষুনি প্রীতির মাথায় একটা আইডিয়া আসে। আরে তোমার বাবার ফুচকা তো অনেক দূর দূর পর্যন্ত প্রসিদ্ধ। তুমি নিজের বাবার ফুচকাই ওনার জন্য নিয়ে যাও না। আর এমনিতেও এই শেখরা খাবার দাবারের খুব শৌখিন হয়। তুমি অন্য কোনো জিনিস পেলে না? আর এত তাড়াহুড়োয় ওনার জন্য এটাই ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, চলো। রাজু নিজের বাবার ফুচকা একটা খুবই ভালো প্লেটে প্রীতির বাড়িতে নিয়ে চলে যায়। শেখ রাজুর দিকে তাকিয়ে বলেন, উরি বাবা, এই ছেলেটা কে গো বাবা? আরে হাতের মধ্যে কি রয়েছে? রাজু প্রীতির দিকে তাকিয়ে বলে, আরে কি বলছেন ইনি? আরে উনি বলছেন যে তুমি কে আর তোমার হাতে কি আছে। রাজু শেখের দিকে তাকিয়ে বলে, এটা আমার বাবার হাতে তৈরি করা ফুচকা হতি, যেটা আমাদের সমস্ত এলাকাতে অত্যন্ত বিখ্যাত হতি। উরি বাবা, এই বিখ্যাত কি হতি? প্রসিদ্ধ মানে ওর বাবার ফুচকা সমস্ত ইন্ডিয়াতে খুবই প্রসিদ্ধ। আপনি যদি এটা খান তাহলে আপনার মজাই হবে। প্রীতির কথা অনুযায়ী শেখ ফুচকা খেতে শুরু করে। শেখ পানিপুরি খেয়ে খুব বেশি খুশি হয়। উরি বাবা, এ তো খুবই টেস্টি হতি, এটা খেয়ে মজা হতি। এইটুকু বলে শেখ রাজুর দিকে তাকিয়ে বলেন, তুমি কি কাজ করো বাবা? এখন তো আমি কোনো কাজই করি না, কিন্তু আমার স্বপ্ন এটাই যে আমিও দুবাইয়ে গিয়ে কাজ করব। উরি বাবা, এটা তুমি কি বলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। প্রীতি রাজুর দিকে তাকিয়ে বলে, রাজু, তুমি শেখের কাছে শেখের আওয়াজে কথা বলো না।
রাজু শেখের দিকে তাকিয়ে বলে, আমি কিছুই করি না, কিন্তু আমার স্বপ্ন এটাই যে আমি দুবাইয়ে গিয়ে আর ওখানে অনেক বেশি পয়সা রোজগার করে ইন্ডিয়াতে নিয়ে আসব। আমি এখানে কয়েকটা দিন থাকবো বটে, তারপরে তোমাকে আমার সঙ্গে করে দুবাইয়ে নিয়ে যাব আর নিজের কোম্পানিতে তোমাকে কাজ দেব। তক্ষুনি একটা কার প্রীতির দরজায় এসে দাঁড়িয়ে পড়ে। সেই কারে একটা খুবই ধনী দেখতে ব্যক্তি বসেছিল। শেখ সেই ধনী ব্যক্তির সাথে তারই কারে বসে কোথাও চলে যায়। রাজু প্রীতির বাবার দিকে তাকিয়ে বলে, ওই শেখ সাহেব কোথায় গেলেন? শেখ সাহেব এখানে একটা বিশাল বড় ডিল করতে এসেছেন, তার উপর এমনি বন্ধুত্বর খাতিরে আমার বাড়িতেই রয়েছেন, যদিও এখানকার 5 স্টার হোটেলে থাকতে চাইছিলেন উনি। তুমি চিন্তা করো না, শেখ সাহেব তোমাকে কথা দিয়েছেন যে উনি তোমাকে দুবাই নিয়ে যাবেন। এখন তোমার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে। রাজু হাসি খুশি নিজের বাড়িতে চলে যায় আর সমস্ত কথা নিজের বাবাকে বলতে শুরু করে। রাজুর কথা শুনে রাজুর বাবা মোহন হাসতে হাসতে বলে ওঠেন, রাজু, তুই আজ পর্যন্ত ঠিক করে আমার দোকানে কখনো বসতে পারিসনি, বুঝলি? কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে যেদিন তুই আমার দোকানে সারাটা দিন বসে পড়বি একবার, সেই দিন তুই দুবাইয়ে যাওয়ার স্বপ্নটা ছেড়ে দিবি। তুই এটা বুঝতে পেরে যাবি যে আমি ফুচকা বিক্রি করে কত পয়সা রোজগার করি। আর যেদিনকে আমি দুবাইয়ে চলে যাব না বাবা, সেদিন তুমি এটা জানতে পেরে যাবে যে দুবাইয়ে কত পয়সা রোজগার করা যায় আর দুবাইয়ের লোকজন কতটা প্রতিভাবান হয়। তুমি জানো না বাবা যে শেখের কাছে কত পয়সা আছে। রাজুর কথা শুনে মোহন হাসতে হাসতে বাইরে চলে যায়। পর মুহূর্তেই রাজু প্রীতির বাড়িতে যায়, কিন্তু সে দেখতে পায় যে শেখ উদাস হয়ে বসেছিলেন। রাজু প্রীতির বাবার দিকে তাকিয়ে বলে, শেখ সাহেবের আবার কি হলো? ওনার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? আরে এখন তোমায় কি বলি রাজু, শেখ সাহেবকে আমি বারণ করেছিলাম যেখানে ব্যবসা খুব সাবধানে করতে হবে, কিন্তু শেখ সাহেব যে আমার কথায় কানই দেন না। মানে কালকে যে শেখ সাহেবকে লোকটা নিতে এসেছিল না, সে শেখ সাহেবকে ঠকিয়ে পালিয়ে গেছে। আসলে ও একজন ফ্রড ছিল। তক্ষুনি শেখ উদাস মনে প্রীতির বাবার দিকে তাকিয়ে বলে ওঠেন, এবার আমি কি করব? আমরা তো শেষ হয়ে গেলাম, এখন কি করে ফিরে যাব আমি? আমার কাছে সামান্যই পয়সা বেঁচে রয়েছে। আমি ভাবছি এবার এখানে কিছু পয়সা রোজগার করে নিজের বাড়িতে নিয়ে যাব, কিন্তু আমি এখন এটাই বুঝতে পারছি না যে কি কাজ করব এখন। শেখ এইটুকু বলেই ছিল, তক্ষুনি রাজুর পিতা মোহন ওখানে এসে শেখের দিকে তাকিয়ে থাকেন। শেখ মোহনের দিকে তাকিয়ে বলেন, উরি বাবা, তুমি আবার কে গো? তোমার মুখটা তো এই ছেলেটার সাথে অনেকটাই মেলে। আমি এই ছেলেটার বাবা, আমি তোমাকে সাহায্য করতে পারি। সেটা কিভাবে? তুমি আমাকে কি করে সাহায্য করবে? আমি তো এই দেশে নতুন, আমার কাছে এখন আর কিছুই বেঁচে নেই, আমি পুরো নিঃস্ব হয়ে পড়েছি। আরে কোনো ব্যাপার না, কালকে যে ফুচকা তুমি আমার হাতে তৈরি খেয়েছিলে সেটা আমাদের দেশে প্রচণ্ড বিখ্যাত। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ফুচকা তৈরি করা শেখাতে পারি। তুমি যদি ফুচকা বিক্রি করো তাহলে তুমি তোমার পয়সা অনেক বেশি রোজগার করতে পারবে। আপনি কি কথা বলছেন? শেখ শেষে ফুচকা বিক্রি করবে? আরে কেন বিক্রি করতে পারেন না? এমনিতে উনি এখন নিঃস্ব হয়ে গেছেন, আর ফুচকা বিক্রি করা কোনো ছোট ব্যাপার নয়। আমাকে দেখুন, আমি একদিনে ফুচকা বিক্রি করে কত পয়সা রোজগার করি এই ব্যাপারে আমার ছেলেও কিছু জানে না, জানেন? প্রীতির বাবা শেখকে মোহনের বাবার বলা অনুযায়ী কথা বোঝাতে শুরু করেন। সেটা তো খুবই ভালো আইডিয়া, বুঝলে? আমার ভালো লেগেছে। আমি ফুচকা বিক্রি করব আর অনেক পয়সা রোজগার করে দুবাইয়ে নিয়ে যাব। শেখ সেই দিনের পর মোহনের সাথে ফুচকা বানানো শিখতে শুরু করে। এখন তার মন শুধু ফুচকা বানানোর শেখার কলার ওপর। এই সব কিছু দেখে রাজু প্রীতিকে বলে, এ কি প্রীতি, আমি তো শেখ সাহেবের সাথে দুবাইয়ে যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু শেখ সাহেব তো আমারই বাবার কাছে ফুচকা কি করে তৈরি করতে হয় শিখতে শুরু করলো, যেটা আমি একেবারেই পছন্দ করি না। প্রীতি রাজুর কথায় হাসতে শুরু করে। কিছুদিন পর শেখ ফুচকা বানানো শিখে যান আর মোহনের পাশেই একটা দোকান খুলে বসে যায় আর আওয়াজ লাগাতে শুরু করে, একবার আমার হাতের তৈরি ফুচকা যে খাবে
সে প্রচন্ড মজা পাবে। একজন ব্যক্তি ওখান দিয়ে যাচ্ছিল। শেখকে ফুচকা বিক্রি করতে দেখে সেই ব্যক্তি প্রচন্ডভাবে অবাক হয় আর বলে, আরে এটা আমার মনের ভুল নয় তো? হ্যাঁ, এ কি? এ তো সত্যি সত্যি শেখ দেখছি, নাকি শেখের মতন কাপড় পরে রয়েছে? সেটা এখন ওকে জিজ্ঞাসা করেই জানতে পারবো। সেই ব্যক্তি শেখের কাছে গিয়ে বলে, এই যে, তুমি কি সত্যি সত্যি শেখ নাকি? এ তুমি কি কথা বলো? হ্যাঁ, আমি তো আসল শেখ, বুঝলে? তাহলে তুমি ফুচকা কেন বিক্রি করছো? কারণ এখানে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি ভাই। আমি ফুচকা বিক্রি করে অনেক পয়সা রোজগার করে দুবাইয়ে নিয়ে যাব। তাহলে তাড়াতাড়ি আমার জন্য 1 প্লেট ফুচকা দিয়ে দাও দেখি, আমার খুব জোরে খিদে পেয়েছে। শেখ হাসি খুশি সেই ব্যক্তিকে 1 প্লেট ফুচকা দিয়ে দেয়। সেই ব্যক্তি ফুচকা খেয়ে খুব খুশি হয়ে যায় আর বলে, আরে বাহ, তুমি তো সত্যিই ফুচকা কিন্তু বেশ সুন্দর বানিয়েছো। কে, আমি ফুচকা খুব ভালো বানাই? যদি তাই হয় তাহলে আমি দুবাইয়েও গিয়ে ফুচকা বিক্রি করব। কিছুদিনের মধ্যেই শেখের দোকানে অনেক গ্রাহকের ভিড় জমা হয়ে যায়। যে কোনো ব্যক্তি যদি শেখকে ফুচকা বিক্রি করতে দেখে নেয়, তখন তারা সঙ্গে সঙ্গে শেখের দোকানে ফুচকা খাওয়ার জন্য চলে আসে। শেখ ফুচকা বিক্রি করতে করতে অনেক সময় হয়ে যায় আর তার কাছে টাকার ভান্ডার জমা হয়ে যায়। শেখ হাসি খুশি মোহনের কাছে চলে যায় আর বলে, আমার সাথে যে ঠকানো হয়েছিল না, তখন আমি বুঝলাম যে ইন্ডিয়ার মানুষজন একেবারে ভালো নয়, কিন্তু তুমি আমাকে সাহায্য করলে। তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। এ আপনি কি কথা বলছেন? আমরা সবসময় ভারতীয়রা আমাদের দেশে যে অতিথিরা আসেন তাদেরকে সাহায্য করি। যখন আমি জানতে পারলাম যে আপনার সাথে আমারই দেশে কোনো মানুষ ঠকিয়েছে আপনাকে, তখন আমার খুব খারাপ লেগেছে। সেই জন্য আপনাকে সাহায্য করার কথা ভাবি, যাতে আপনি আপনার মনের মধ্যে আমার দেশের ব্যাপারে কোনো নোংরা ভাব নিয়ে যান। এখন আমার কাছে এত পয়সা আছে, আমি আমার দেশে আবার ফিরে যেতে পারি। আর আমি ওখানেও ফুচকা বিক্রির একটা বিশাল বড় রেস্টুরেন্ট খুলে বসবো ভাবলাম। আর আমি চাই যে ওই রেস্টুরেন্টের নাম হবে তোমার নাম দিয়ে, বুঝেছো? সে আপনার যা ইচ্ছে আপনি করেন। তক্ষুনি ওখানে রাজু চলে আসে। শেখ রাজুর দিকে তাকিয়ে বলেন, আর তুমিও আমার সাথে দুবাই যাবে আর আমার রেস্টুরেন্টে কাজ করবে। রাজু শেখের দিকে তাকিয়ে বলে, না শেখ সাহেব, আমি বুঝতে পেরে গেছি যে নিজের দেশ নিজের দেশই হয়। আর আমি এটাও বুঝে গেছি যে আমাদের ইন্ডিয়া কোনো কিছু থেকে কম না। যে ফুচকা নিয়ে আমি সব সময় বাবাকে খোঁটা দিতাম, কথা বলতাম আজে বাজে, আজকে সেই ফুচকা বিক্রি করেই তো আপনি পয়সা রোজগার করে নিজের দেশে ফিরে যাচ্ছেন, তাই না? তাহলে আমি সেই কাজটা কি করে ছাড়তে পারি? তোমার এই কথাটা আমার খুব ভালো লাগলো, কিন্তু তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমার দেশে দুবাইয়ে যেতে চাও, তাহলে অবশ্যই এসো। এইটুকু বলে শেখ সবাইকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। মোহন রাজুর দিকে হাসতে হাসতে দেখে আর বলে, শেখ তো তোমাকে দুবাইয়ে যাওয়ার অফার দিল বাবা। আর তুমি জানো, ও তো আমার নামের একটা রেস্টুরেন্ট দুবাইয়ে খুলবে বলছিল। তুমি ওর সাথে কেন গেলে না? আরে আমি কি পাগল নাকি যে আমি ওর সাথে দুবাইয়ে যাব? আরে আমার বাবা যাকে সাহায্য করেছে, আমি ওর কাছে গিয়ে কাজ করব কেন? হ্যাঁ বাবা, আমায় ক্ষমা করে দাও। আমি এখন বুঝতে পেরে গেছি আমাদের দেশের রোজগারই হলো আসল রোজগার, আর কোনো কাজ ছোট বড় হয় না বাবা। রাজুর কথা শুনে মোহন হাসতে শুরু করে আর সেই দিনের পর রাজু নিজের বাবার সাথে হাসি খুশি ওনার সাহায্য করতে শুরু করে। মণিপুর নামের একটা গ্রাম ছিল, যেখানকার লোকেরা খুবই পেছনে ছিল আর একদম শান্ত জীবন কাটাচ্ছিল। যদি কারোর বাড়িতে সাইকেল চলে আসে, তাহলে তারা পুরো গ্রামকে আমন্ত্রণ জানাতো। সেই গ্রামে রামু থাকতো। রামু গ্রামে ছোট্ট মোটো কাজ করে নিজের পরিবার চালাতো। কখনো প্রধানের বাড়িতে কাজ করত, কখনো লাকড়ি কাটার কাজ করত, আর ওগুলো বিক্রি করে একটু টাকা রোজগার করত। জঙ্গলে কাঠ কাটাটা তো এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। জানি না কোন জানোয়ার কখন সামনে চলে আসবে, সবসময় ভয়ে থাকি আমি। রামু কিছু লাকড়ি কেটে সেগুলো বিক্রি করতে বাজারে চলে যায়। আরে এসো রামু এসো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম বটে। আমার অপেক্ষা? সেটা কেন করছিলে? কি হয়েছে বলো তো?
এই কার্ডগুলো নাও আর আমাকে পয়সা দিয়ে আমাকে ছাড়ো তো বাবা। আরে প্রধান মশাই তোমাকে ওনার বাড়িতে কাজ করার জন্য ডাকছে, বুঝলে তো? আর বলছিল যে পুরনো হিসাব সব কিছু মিটিয়ে দেবেন উনি। কি বলছো তুমি? তুমি এই কার্ডগুলোকে ওজন করে নাও আর আজকের হিসাবটা করে দাও। আমি প্রধান মশাইয়ের বাড়িতে এক্ষুনি চলে যাচ্ছি। রামু সেই লাকড়িওয়ালার থেকে কিছু টাকা নিয়ে নেয় আর প্রধানের বাড়িতে কাজ আর পয়সার লোভে চলে যায়। তক্ষুনি প্রধান নিজের মুন্সির সাথে কথা বলছিল। এই গ্রামের লোকজনের গোলাম করা খুব সহজ, বুঝলে? কি করতে হবে? ওদেরকে সবসময় অসুবিধে ফেলে দিতে হবে। ওদেরকে খুশিতে থাকতে দিলে চলবে না, কারণ ওরা যদি খুশিতে থাকে তাহলে আর কিসের গোলাম হলো? আরে গোলাম তো সেই হতে পারে যে বিষণ্ণতায় থাকে, যে দুঃখী থাকে। একদম ঠিক কথা বলেছেন প্রধান মশাই আপনি। সেই জন্যই তো আপনার সামনে বেশিরভাগ চাকর টাকর তো পোপো করে ঘুরে বেড়ায়। ওদের সবার কথা দূরে দাঁড়িয়ে থাকা রামু খুব মন দিয়ে শুনে নেয় আর মনে মনে ভাবতে শুরু করে। এদের মনের মধ্যে কত পাপ ঢুকে রয়েছে। সমস্ত গ্রামকে এত গোলাম ভাবেও। এর কাছে যদি কেউ সাহায্য চাইতে আসে তাহলে সে তো একটা মূর্খ হবে, তাই না? রামু প্রধানের কাছে গিয়ে বলে ওঠে, দেশ তো কবে স্বাধীন হয়ে গেছে প্রধান মশাই, তবে আপনাদের মতন প্রধান আর মুন্সিরাই যে গোলামি আর এরকম নোংরা জঘন্য চিন্তাধারা রাখে, যে গরিব মানুষকে গোলাম মনে করে, সাধারণ মানুষকে মূর্খ আর সৎ মানুষকে বোকা, তাই না? তোমার মাথা ঠিক আছে তো রামু? এসব কি বলছো? তোমার এত সাহস যে তুমি এই সব কিছু আমার সামনে দাঁড়িয়ে বলছো? বড় মুখে ছোট কথা প্রধান মশাই। যাই হোক, আপনি বলুন, আপনি আমায় খোঁজ করছিলেন তাই না? বাজারে কোনো কাজ ছিল? আজকে আমার ছেলের জন্মদিন। যাও যাও গিয়ে একটা প্যান্ডেল তৈরি করো আর গ্রামের সবাইকে বলে দাও যে আজকে আমার বাড়িতে ভোজ দেওয়া হবে, ঠিক আছে? আর তার সাথে যে হালুয়াই আসতে চলেছে তাতে সাহায্য করো তুমি। আগে প্রধান মশাই, আর আগের মাসেও তো একটা পয়সা বাকি রয়েছে তাই না? তার একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? তোমার হিসেব আমি একটু পরেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আগে গিয়ে সমস্ত কাজ করে নাও। আমন্ত্রণের পুরো তৈয়ারি যেন রামুর হাতেই ছিল। সে গ্রামের প্রত্যেক বাড়িতে আমন্ত্রণ দেওয়া থেকে সমস্ত কাজ করে নেয়। এসো সবাই পেট ভরে খেয়ে নাও। খাবার খুব সুস্বাদু হয়েছে বটে। খাবারে অনেক কিছু শক্তি রয়েছে। নিজের ওজন বাড়িয়ে চলে যাও। সত্যি খুব ভালো ব্যবস্থা করেছে বটে। দারুণ লাগলো খাবারগুলো খেয়ে, কিন্তু যেখানে রামুর হাত একবার লেগে যায় সেখানে এমনই মজা হয়, তাই না? ঠিক বলেছ তুমি। রামুর হাতে যেন জাদু রয়েছে। যেই খাবারই তৈরি হয় সেটা রামুর হাত দিতেই খাবার খুবই সুস্বাদু আর ভালো হয়ে যায়। পুরো গ্রাম খুব ভালো করে আমন্ত্রণে খাবার খায় আর সবাই রামুর খুব প্রশংসা করে। কিন্তু প্রধান আর তার ছেলের এই কথাটা একেবারেই পছন্দ হয় না। কিন্তু যখন রামু প্রধানের কাছে নিজের টাকা চাইতে চলে যায় তখন প্রধান আর তার ছেলে এই কথাটা একদম পছন্দ করলো না। প্রধান মশাই, সবকিছু খুব ভালোভাবেই তো হয়ে গেল। সমস্ত গ্রামের সবাই ভোজ খেয়ে চলে গেল আর আপনার ছেলের জন্মদিনও তো খুব ভালোভাবে পালন করা হলো। এবার আসুন তো, আমার পয়সাটা আমাকে দিয়ে দিন তো। সবকিছু হলো, কিন্তু কিছু জিনিস ভালো হয়নি বটে। আমার ছেলেকে তো গ্রামের কোনো মানুষ দেখলাম না জন্মদিনের জন্য সংবর্ধনা জানালো। শুধু এলো, খাবার দাবার খেলো আর তোমার প্রশংসা করে এখান থেকে চলে গেল। এরকম আশা তো আমি গ্রামের লোকের কাছে করিনি। আর যদি বলতে হয় তোমার পয়সার কথা, সেটা তুমি নিয়ে যেতে পারো। প্রধান রামুকে টাকা দিয়ে দেয়। রামু ওখান থেকে চলে যায়। মালিক, এটা কি বলুন তো? রামুকে ওর পয়সা আপনি এইভাবে কি করে দিয়ে দিলেন? এটা তো খুবই অন্যায়। সে নিয়ে তুমি চিন্তা করো না। আমি রামুর পেছনে দুজন গুন্ডা লাগিয়ে দিয়েছি বটে। যেই ও জঙ্গলের রাস্তা ধরে বাড়ির জন্য রওনা দেবে না, ওরা দুজন শক্ত করে পাকড়াও করে ধরে রামু সব পয়সা কেড়ে নেবে। এই চল চল চল, পয়সা বের কর, পয়সা বের কর। পয়সা বের কর, না হলে তোকে শেষ করে দেব। পয়সা বের কর। ওই দুজন গুন্ডাকে দেখে রামু প্রচন্ড ভয় পেয়ে যায়। আগে এই নিন পয়সা, নিয়ে নাও, পয়সা নিয়ে নাও আর এখান থেকে চলে যাও। আর দয়া করে তোমরা আমায় কিছু করো না। যেই মাত্র গুন্ডারা চলে যায় রামু প্রচন্ড কাঁদতে শুরু করে। হায় ঈশ্বর, আমি কি ক্ষতি করেছি তোমার? আমার পরিবার কতদিন হয়ে গেল খায়নি। শুধু এই আশাতে যে আমি কিছু পয়সা রোজগার করে তাদের পেটটা ভরে দেব। আমি তো বেশি কিছু চাইও নি তোমার থেকে।
যে আমার থেকে এত অন্যায় করাচ্ছেন আপনি। রামুর কাদার আওয়াজ শুনে জঙ্গল থেকে অনেকগুলো জানোয়ার এদিক ওদিক পালাতে শুরু করে। ওদের মধ্যে থেকে একটা খরগোশ রামুর সামনে আহত অবস্থায় চলে আসে। আরে এটা আবার কি? এর অবস্থা তো খুবই খারাপ দেখছি আমি। ওর প্রাণ আমাকে বাঁচাতেই হবে, না হলে তো এই খরগোশ নিজের প্রাণ ত্যাগ করবে। রামু সেই খরগোশে সাহায্য করে। যেই মাত্র খরগোশ জ্ঞান ফিরে আসে, খরগোশ রামুকে বলে ওঠে, আরে রামু, তুমি আমাকে চিনলে না? আমি তো তোমারই ছোট্টবেলার বন্ধু। খরগোশের আওয়াজ শুনে রামু প্রচন্ড অবাক হয়ে ওঠে। তুমি কি করে কথা বলতে পারো? এসব হচ্ছেটা কি? তুমি আমার নাম জানলে কি করে? আর আমার ছোটবেলার বন্ধু? এসব কি? এসব তুমি কি বলছো বলো তো? আরে তুমি শান্ত হয়ে যাও, আমি একটা মায়াবী খরগোশ। মনে হয় তোমার মনে পড়ছে না। এই দেখো। সেই মায়াবী খরগোশ নিজের জাদুই শক্তি দিয়ে রামুর ছোট্টবেলার জিনিস দেখিয়ে দেয়। রামুর সামনে তার ছোট্টবেলা দেখতে পায়, যেখানে রামু সেই খরগোশের সাথে খেলা করছিল, তাকে খাবার খাওয়াচ্ছিল আর তাকে জলও খাওয়াচ্ছিল। এটা কি করে হতে পারে? এই বাচ্চাটা তো আমিই বটে। আর আমার যতদূর মনে পড়ছে, আমার বাবা তো আমাকে কোনো জাদুঘরকে বিক্রি করে দিয়েছিল। তুমি ঠিক বলেছো, সেই জাদুঘরের সাহায্যেই আমি আজ মায়াবী খরগোশ হয়ে গেছি আর এই জঙ্গলেই থাকি। একটা বাঘ আমার উপরে আক্রমণ করলো, আমি বাঁচতে বাঁচতে এখানে চলে এলাম আর তুমি আমার প্রাণ বাঁচালে। এখন তুমি আমার কাছ থেকে যে কোনো দুটো জিনিস চাইতে পারো, আমি সেটা নিশ্চয়ই পূরণ করব। তোমার কাছ থেকে কিছু লাগবে না আমার। তুমি এখান থেকে চলে যাও আর আমাকে একা থাকতে দাও তো, আর কিছু না। রামুকে হতাশ আর অস্থির দেখে খরগোশ নিজের জাদুই শক্তি দিয়ে সেই জায়গাতেই একটা ফুচকার গাছ বানিয়ে দেয়। এটা আবার কি? একটা ফুচকার গাছ? এটা তুমি কেন করলে? তুমি নিজের ফুচকা বিক্রি করে নিজের সংসার চালিও। এই ফুচকার গাছ থেকে পুরি নিয়ে সামনেওয়ালা কুয়া থেকে জল নিয়ে তুমি সেটা বিক্রি করো। এতে তোমার আমদানিও হবে আর আমার বরদানও পূরণ হয়ে যাবে। সেই মায়াবী খরগোশের সাহায্যের কারণে রামু প্রচন্ড খুশি হয়ে ওঠে আর খুশির চোটে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ধন্যবাদ বন্ধু, ছোটবেলায় যে উপকার করেছিলাম তুমি এখনো মনে রেখেছো। অনেক ধন্যবাদ। আমি এই ফুচকাগুলোকে বিক্রি করে নিজের সংসারটা ভালো করে চালাতে পারবো। আর দ্বিতীয় দিন থেকে ঠিক সেরকমটাই হলো। রামু সেই ফুচকার গাছ থেকে অনেকগুলো ফুচকা নিয়ে নেয় আর পাশের কুয়ো থেকে টক ঝাল জলও নিয়ে নেয় আর সেগুলোকে একটা ঠেলাতে বিক্রি করতে শুরু করে। রামু দাদা, এক প্লেট ফুচকা দাও তো আমাকে। তোমার হাতে তো জাদু রয়েছে, জাদু। হ্যাঁ, আর নয় তো কি, একবারে এক প্লেট ফুচকা কেউ খেতেই পারবে না, ওর মনই ভরবে না। কমপক্ষে 3 প্লেট ফুচকা তো তাকে খেতেই হবে। আরে এ তো সামান্য তোমাদের ভালোবাসা, বুঝলে? আরে আমরা তো শুনেছি যে তুমি তোমার বাড়ি ঠিকঠাক করে নিয়েছো একদম। খুব ভালো কথা, বুঝলে তো? তোমার সংসার এখন খুব ভালোভাবে আর বাড়িটাও বেশ সুন্দর হয়ে গেছে, বুঝলে তো? সবই হরি ঠাকুরের কৃপা। এখন রামু ফুচকা বিক্রি করে নিজের সংসার খুব ভালো করে চালাচ্ছিল। এইভাবেই অনেক মাস কেটে যায়। রামু গ্রামে একটা স্কুটারও কিনে নেয়। সেই স্কুটারের মধ্যে ফুচকা রেখে রামু আর রামুর স্ত্রী সন্ধ্যা দুজনই গ্রামে গ্রামে গিয়ে ফুচকা বিক্রি করার কাজ শুরু করে। এই কথাটা প্রধানের মোটেই পছন্দ হলো না। এই রামুকে একবার দেখো, কালকে একটু ব্যবসা শুরু করেছে আর হঠাৎ করে এত পয়সাওয়ালা হয়ে গেল যে যে গ্রামে একটা সাইকেল ছিল না, সেই গ্রামে রামু স্কুটিতে করে ফুচকা বিক্রি করছে। যদি এইভাবেই চলতে থাকে তাহলে মালিক, রামু কয়েক মাসের মধ্যেই তো আপনার থেকে বেশি বড়লোক হয়ে যাবে গিয়ে, আর বেশি সম্মানও পাবে না। তুমি শুধু ওর প্রশংসাই করতে থাকবে নাকি কোনো উপায়ও বলবে আমাকে, যাতে আমি রামুর ব্যবসাটাকে বন্ধ করতে পারি? আরে একটা উপায় রয়েছে বটে। আপনার কি মনে পড়ে
আপনার সেই পোষ্য গুন্ডাগুলো ওদেরকে বলে দিয়ে ওর স্কুটি ফুচকা পুরি ভেঙে দিয়ে আপনি আপনার হিসেবটা ঠিক করে নিতে পারেন, তাই না? যাই বলো না মুন্সি, তুমি কিন্তু সত্যিই শয়তান। এইভাবেই চলতে থাকো, আর এবারে আমিও যাব, বুঝলে? ওর স্কুটি ফুচকা ভাঙা হচ্ছে দেখতে। প্রধান আর মুন্সি রামুর বাড়ির কাছে চলে যায় আর গাছের আড়ালে লুকিয়ে ওই গুন্ডাদের কাজকর্ম দেখতে শুরু করেন। যেইভাবে গুন্ডারা স্কুটি পানিপুরির গাড়ি ভেঙে দেয়, প্রধান আর মুন্সি প্রচন্ড খুশি হয়ে ওঠেন। কেমন লাগলো বেটা এবার তোমার? কিন্তু এতে ওর খুব বেশি ক্ষতি হবে না, বুঝলে? আরে আমি তো দেখেছি মালিক, যে স্কুটি নিয়ে রামু সবসময় একটা গাছের কাছে যেত, বুঝলেন তো, আর সেখান থেকে স্কুটি ফুচকা নিয়ে বেরিয়ে পড়তো। আমার মনে হচ্ছে ওই জঙ্গলে গেছি একবার, ওই জায়গাটা দেখা উচিত। এটা তুমি আমাকে আগে কেন বলনি? হ্যাঁ, তুমি একটু বেশি করে পেট্রোল নিয়ে নাও, ঠিক আছে? পুরো জঙ্গলটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। হ্যাঁ। প্রধান আর তাদের গুন্ডারা অনেকগুলো পেট্রোল নিয়ে নেয় আর সেই ফুচকার গাছের কাছে চলে যায়। আর ওখানে গিয়ে দেখতে পান যে ফুচকার গাছ রয়েছে, যেখান থেকে রামু পুরি নিয়ে নিত। আচ্ছা, তাহলে এটা হলো আসল ব্যাপার। এবার আমি বুঝতে পেরেছি সবকিছু। এই সমস্ত গাছগুলোকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দাও তো দেখি। আর সেরকমটাই হলো। প্রধান পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দেন, কিন্তু একটাও গাছ পুড়ল না। প্রধান, মুন্সি আর দুটো গুন্ডা প্রচন্ড অবাক হয়ে ওঠে। তক্ষুনি প্রধানের একটা লোক দৌড়তে দৌড়তে প্রধানের কাছে এসে বলতে শুরু করে, প্রধান মশাই, প্রধান মশাই, আপনার ফ্যাক্টরিতে আর আপনার বাড়িতে আগুন লেগে গিয়েছে, আর তার উপর আবার আপনার সমস্ত গাড়িগুলোর মধ্যে কেউ ভেঙে দিয়েছে বটে। জানি না কে করলো এইসব। না না, এটা হতে পারে না। এসব তুমি কি কথা বলছো? হ্যাঁ, প্রধান নিজের বাড়িতে গিয়ে দেখে যে তার বাড়ি আর তার ফ্যাক্টরি দুটোই আগুনে পুড়ছিল, যেটা দেখে সে অবাক হয়ে যায় আর জোরে জোরে কাঁদতে শুরু করে। তক্ষুনি ওখানে সমস্ত গ্রামবাসীরা জমা হয়ে যায়, আর তার মধ্যে রামুও ছিল, যাকে দেখে প্রধান লজ্জা ফিল করতে শুরু করে। আমায় ক্ষমা করে দে রামু, এই সব কিছু আমারই কর্মের ফল রে। আমি তোর বাড়ি শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করি, আর দেখ আমার বাড়ি শেষ হয়ে গেল। আমি যা করেছি তাতে আমার খুব লজ্জা লাগছে, আমায় ক্ষমা করে দাও। আপনি আপনার ভুল বুঝতে পেরে গেছেন তো আমার কাছে তো এটাই যথেষ্ট প্রধান মশাই। আপনি চিন্তা করবেন না, সব কিছু আবার ঠিক হয়ে যাবে। ততদিন পর্যন্ত আপনি আপনার পরিবারকে নিয়ে আমার বাড়িতে থাকতেই পারেন। আর ফ্যাক্টরির কথা যদি বলতেই হয়, তাহলে ইন্স্যুরেন্স দিয়ে তো আপনি ফ্যাক্টরির পয়সা পেয়েই যাবেন। প্রধান রামুকে সমস্ত কথা বলে দেন আর রামুর কাছে ক্ষমাও চেয়ে নেয়। আর এইভাবে রামু আবার নিজের স্কুটিতে ফুচকা বিক্রি করা শুরু করে দেয়, আর পুরো গ্রামে চর্চিত হয়ে ওঠে। প্রধান আর মুন্সি ভালোর রাস্তা খুঁজে পান, আর ওরা নিজের জীবন ভালো করে কাটান। রামু নিজের ভালো ব্যবহারের কারণে অনেকগুলো ফুচকা স্কুটিতে বিক্রি করে।